সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র বোর্ড প্রশ্ন 2025, প্রশ্ন নম্বর 5। আর এখানে যে বিষয়গুলো প্রশ্ন এসেছে সেগুলো হচ্ছে: জলবায়ু কাকে বলে, গর্জনশীল চল্লিশা বা চল্লিশ বলতে কি বোঝায়, সমুদ্র বায়ু সম্পর্কে আলোচনা আছে এবং আয়ন ও পশ্চিমা বায়ু সম্পর্কে অর্থাৎ নিয়ত বায়ু সম্পর্কে আলোচিত আছে। এখান থেকে এই প্রশ্নটা 5 নম্বর প্রশ্নটা হয়েছে। নিচে আমার নাম সহ ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি। এখানে আসলে তোমাদের যে পরীক্ষায় যেটা এসেছে সেটা হচ্ছে, এখানে এই দুইটা ছবি দেওয়া আছে। সেটাকে আমি একটু ভালো করে দেখানোর জন্য এখানে পুনরায় আরো দুটো ছবি এঁকে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, যাতে করে একটু সুবিধা হয়। এখানে প্রশ্ন আছে, জলবায়ু কাকে বলে, গর্জনশীল চল্লিশ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। উদ্দীপকের ক চিত্রে, মানে এইটাই ক চিত্রে আর বায়ু প্রবাহের বিবরণ দাও। ক চিত্রে, এইটা ক চিত্র, আর বায়ু প্রবাহ মানে সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসছে, অর্থাৎ এটা আছে সমুদ্র বায়ু। আর উদ্দীপকের খ চিত্রে, এটা হচ্ছে খ চিত্র যদি হয়, এটা খ চিত্র। এবং পি ও কিউ চিহ্নিত বায়ু প্রবাহের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি পি চিত্রে দেখি, এটা হচ্ছে অয়ন বায়ু, উত্তর পূর্ব অয়ন বায়ু, এটা তো দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এটা উত্তর পূর্ব অয়ন বায়ু, এটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে আমার উত্তর পূর্ব অয়ন বায়ু এবং দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে বিলম্ব না করে আলোচনায় চলে আসি। জলবায়ু কাকে বলে? আসলে এই জলবায়ু সম্পর্কে বহু আলোচনা হয়েছে। আমরা যদি সংক্ষেপে বলি, কোন স্থানে 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। অথবা আমরা যদি এইভাবে বলি, জলবায়ু হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা গড় আবহাওয়ার অবস্থা। অর্থাৎ কোন স্থানের তাপমাত্রা, বৃষ্টি, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদি উপাদানের গড় ও বৈশিষ্ট্য যখন দীর্ঘকাল 30 বছর বা তার বেশি, 30 থেকে 40 বছর পর্যবেক্ষণ করে জানা যায়, তখন সেই আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। অর্থাৎ যদি সংজ্ঞাটা দেওয়া যায়, কোন নির্দিষ্ট অঞ্চলে দীর্ঘমেয়াদী গড় আবহাওয়া অবস্থাকে জলবায়ু বলে। অর্থাৎ আবহাওয়ার দীর্ঘমেয়াদী, কোন নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার দীর্ঘমেয়াদী গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের জলবায়ু উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ু এই কথা বলতে পারি। সাহারা মরুভূমির জলবায়ু শুষ্ক ও উষ্ণ উদাহরণ হিসেবে আনতে পারি। যাই হোক, এটা অন্যভাবে সংজ্ঞা দেওয়া যায়, বইয়ে যেভাবে লেখা আছে কোনোটাই ভুল না। তারপরে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নে, গর্জনশীল চল্লিশ বলতে কি বোঝায়, যে প্রশ্নের উত্তর সত্যি কথা বলতে এতগুলো খাতা দেখার পরও আসলে আমি এর উত্তরটা পেলাম না। কোনো ছেলেমেয়ে সাধারণত উত্তরটা সঠিক দেয়নি বললে চলে। অথচ এই প্রশ্নটা যারা নিয়ত বায়ু পড়েছে, পশ্চিমা বায়ু পড়েছে, তাদের দেওয়া উচিত ছিল। গর্জনশীল চল্লিশ, এখানে আমি একটু আগেই বলে রাখি যে এইটা সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা এখানে দিয়েছি। আসলে নাম্বার তো মাত্র 2, সেখানে শুধুমাত্র এই উপরের টুকু লিখলে বা এই মাঝের টুকু লিখলেই সে 2 নম্বর পাওয়া সম্ভব, আর বাকিটুকু না লিখলেও চলবে। তারপরে আমি যেহেতু একটু আলোচনায় আসছি সেই জন্য একটু বড় করে দিলাম। এই গর্জনশীল চল্লিশ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গর্জন, রোয়ারিং ফোর্টিজ আর ইংরেজি বলতে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে 40 থেকে 47 ডিগ্রি মতান্তরে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে পূর্বে একটি প্রবাল বায়ু প্রবাহিত অঞ্চলকে বোঝানো হয়, যেখানে অত্যন্ত শক্তিশালী নিরবচ্ছিন্ন পশ্চিমা বায়ু প্রবাহ, স্টারলাইজ বিদ্যমান। এই যে আমরা দক্ষিণ গোলার্ধে
40 থেকে 47 ডিগ্রি অক্ষাংশে যে পশ্চিমা বায়ুটা প্রবাহিত হয় এখান থেকে এদিকে, যে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় এর গতিবেগ সবচেয়ে বেশি, এই জন্য একে গর্জনশীল 40 বলা হয়। এখন গর্জনশীল 40 সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা যদি আমরা দিতে চাই, সাধারণত দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। উত্তর গোলার্ধে অনুরূপ বায়ু থাকে, তবে তা এতটা প্রভাবশালী হয় না, কারণ সেখানে বেশি ভূমি রয়েছে বা স্থলভাগ রয়েছে। কিন্তু দক্ষিণ গোলার্ধে অধিকাংশই মহাসাগর হয়, বায়ু বাধাহীন ভাবে প্রবাহিত হয় এই দক্ষিণ গোলার্ধে। এখানে যদি আমরা আসি 40 ডিগ্রি থেকে এই জায়গায় আসি, তাহলে এখানে কিন্তু স্থলভাগের পরিমাণ বেশি, বাধা প্রাপ্ত এত গতিবেগ পায় না। কিন্তু দক্ষিণ গোলার্ধের মহাসাগরের পরিমাণ বেশি, এই জন্য গতিবেগটা বেশি থাকে। এই রোয়ারিং ফোর্টিস কথাটার নামকরণের যে কারণ ছিল সেটা সম্পর্কে একটু আলোচনা করি। রোয়ারিং অর্থ গর্জনকারী বা প্রচন্ড শব্দযুক্ত। এই অঞ্চলে সমুদ্রের উপর দিয়ে অত্যন্ত দ্রুত গতির ঝঞ্ঝাবহুল বাতাস বয়ে যায় এবং এর সাথে অনেক সময় ভয়ঙ্কর ঢেউ, ঝড় ও বজ্রপাত ঘটে। নাবিকেরা এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য একে রোয়ারিং ফোর্টিস নাম দিয়েছেন। তাহলে এটা আমরা বুঝলাম। আরো একটু আলোচনায় আসি। আমি আগেই বলেছি তোমাদের প্রশ্নের উত্তর লেখার জন্য এত বড় লেখার দরকার নেই, প্রথম অংশ অথবা দ্বিতীয় অংশ অতটুকু লিখলেই 2 নম্বর পাওয়া যাবে। এবার এই বায়ুর কিছু বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করি, সেখানে আমরা কি পেতে পারি। সেটা হচ্ছে বায়ুর গতি সাধারণত 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, তবে অনেক সময় এটি আরো বেশি হতে পারে। এই অঞ্চলে নিম্নচাপ ও চক্রবাত প্রায়শই তৈরি হয়। সমুদ্র যাত্রীদের জন্য অত্যন্ত বিপজ্জনক এলাকা বলে এটা বিবেচিত, কারণ উপক্রান্তীয় অঞ্চলের উচ্চচাপ এলাকা থেকে বাতাস দক্ষিণ দিকে আসে এবং পৃথিবীর ঘূর্ণনের প্রভাবে পশ্চিমমুখী হয়ে পড়ে। দক্ষিণ গোলার্ধে ব্যাপক মহাসাগরীয় বিস্তার থাকায় এই প্রবাহ অব্যাহত এবং প্রখর হয়। এটা যদি আমরা উপসংহারে আসি, কি বলতে পারি। গর্জনশীল 40 হলো দক্ষিণ গোলার্ধের 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অঞ্চলের প্রবাল পশ্চিমা বায়ু প্রবাহের একটি ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ বৈশ্বিক জলবায়ু বৈশিষ্ট্য। এটা সমুদ্র যাত্রীদের জন্য যেমন চ্যালেঞ্জিং, তেমনি বৈশ্বিক বায়ুমণ্ডলীয় গতিশীলতার একটি গুরুত্বপূর্ণ অংশ। যাই হোক, এটা আমি বিস্তারিত আলোচনা করলাম। এত বিস্তারিত আলোচনা না করে অল্প লিখলেই 15 নম্বর পাওয়া যাবে। এবার উদ্দীপকের তো আর প্রবাহের এখানে উদ্দীপকের একটা চিত্র আছে, চিত্র আর বায়ু প্রবাহের বিবরণ দিতে হচ্ছে। এখানে আমি আগেই বলেছি এটা সমুদ্র থেকে স্থলভাগের দিকে একটা বায়ু প্রবাহিত হচ্ছে। এখানে একটা সূর্য আছে, কথাটা দিনের বেলার কথা বলা হয়েছে। তাহলে এটা নিঃসন্দেহ বলা যায় এটা আছে সমুদ্র বায়ু। এবং সেই সমুদ্র বায়ুর তাহলে আমরা কি লিখতে পারি, উদ্দীপকের ক চিত্রে আর বায়ু প্রবাহ সমুদ্র বায়ু নির্দেশ করে নিম্নে আর আলোচনা করা হলো। সমুদ্র বায়ু প্রবাহের বর্ণনা। সমুদ্র বায়ু প্রবাহ সি ব্রিজ যেটাকে বলা হয়, এক ধরনের স্থানীয় বায়ু প্রবাহ যা দিনের বেলায় ভূমি ও সমুদ্রের মধ্যে তাপমাত্রার পার্থক্য জন্য সৃষ্টি হয়। অর্থাৎ দিনের বেলায় এখানে তাপমাত্রা বেশি হয়, এখানে তাপমাত্রা কম থাকে, এখানে নিম্নচাপ সৃষ্টি হয়, এই নিম্নচাপ উচ্চচাপ অঞ্চল থেকে এখানে বায়ু প্রবাহিত হয়। কিভাবে সমুদ্র বায়ু প্রবাহ সৃষ্টি হয়। দিবালোকের সময় সূর্যের তাপে ভূমি দ্রুত গরম হয়, কিন্তু সমুদ্র কম্পারেটিভলি তুলনায় ধীরে ধীরে গরম হয়। এর ফলে ভূমির উপরের বায়ু দ্রুত উত্তপ্ত হয়, হালকা হয়ে উপরে উঠে যায়, ঊর্ধ্বমুখী চলাচল করে। এই জায়গাটি তখন কম চাপের অঞ্চল, লো প্রেসার তৈরি হয়। সমুদ্রের উপর ঠান্ডা ও ভারী বায়ু তখন সেই ফাঁকা জায়গা পূরণ করার দিকে বেরিয়ে আসে। এইভাবে সমুদ্র থেকে ভূমির দিকে যে ঠান্ডা বায়ু প্রবাহিত হয় তাকে সমুদ্র বায়ু। যাই হোক, আমি অত ব্যাখ্যায় আসছি না, এতটুকু লিখলেই হয়। এই বায়ুর বৈশিষ্ট্য যদি আমরা একটু আলোচনা করি, সেখানে আমরা পারো এটি সাধারণত দুপুরের পর থেকে শুরু হয় এবং সন্ধ্যার দিকে ধীরে ধীরে কমে যায়। উত্তপ্ত ভূমি ও ঠান্ডা সমুদ্র এর পার্থক্য যত বেশি হবে, বায়ু প্রবাহ তত শক্তিশালী হবে। এটি সাধারণত গ্রীষ্মকালে বেশি লক্ষ্য করা যায়। উদাহরণ হিসেবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যেমন কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী এলাকায় গ্রীষ্মকালে সমুদ্র বায়ু প্রবাহ স্পষ্টভাবে অনুভূত হয়।
এই বায়ুর উপকারিতা কি আছে? এটি উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা কিছুটা সহনীয় করে তোলে। কৃষিকাজ ও আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব রয়েছে। এবার আমরা ঘ নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা একটু আলোচনায় আসি। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের খ চিত্রে পি ও কিউ চিহ্নিত বায়ুর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। এখানে এই চিত্রটা দেওয়া আছে। পি হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন, দক্ষিণ পশ্চিম প্রত্যায়ন বায়ু বা পশ্চিমা বায়ু হচ্ছে কিউ। নিচে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পশ্চিম বায়ুর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো। এবার এটা আমরা একটা আলোচনায় আসি। বিষয়ের দিক: উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। উৎপত্তি স্থল কোথায়? উপক্রান্ত উৎসব বলয়ের উত্তর অংশ থেকে, আর এটা উপক্রান্ত উৎসব বলয়ের দক্ষিণ অংশ থেকে। 2 নম্বর দিক হচ্ছে উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিমে, দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্বে। মৌসুমের সময় হচ্ছে শীতকাল নভেম্বর থেকে মার্চ, গ্রীষ্মকাল জুন থেকে সেপ্টেম্বর। আর্দ্রতা হচ্ছে সাধারণত শুষ্ক ও ঠান্ডা, আর্দ্র ও বৃষ্টিপাত। যাই হোক, এগুলো পার্থক্য পালাম। প্রভাবিত অঞ্চলটা যদি আমরা এখানে আসি, কোন কোন প্রভাবিত অঞ্চল আছে? এটা হচ্ছে প্রভাবিত অঞ্চল, এটা হচ্ছে ভারতের এটা হচ্ছে বদ্র অঞ্চল, বাংলাদেশ ও ভারসাম্য। বৃষ্টিপাত খুব কম বা বৃষ্টিহীন, প্রচুর বৃষ্টিপাত ঘটায় মৌসুমী বৃষ্টি। বৈশিষ্ট্য হচ্ছে স্থলভাগ থেকে সমুদ্র দিকে বয়, সমুদ্র থেকে স্থলভাগ দিকে প্রবাহ। গুরুত্বপূর্ণ ভূমিকা: শীতকালীন শুষ্ক তুষারপাত, বর্ষাকালীন কৃষি নির্ভরতা এবং বন্যা সৃষ্টি। বস্তু সংকেত: সারসংকেত উত্তর পূর্ব আয়নবায়ু শুষ্ক ঠান্ডা শীতকালে প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম পশ্চিমা আর্দ্র শুষ্ক বর্ষাকালে প্রবাহিত হয়। যাই হোক, একটু আলোচনা করলেই তো ফুল নাম্বার পাওয়া সম্ভব। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।